গুড মর্নিং এভরিওয়ান। যদি এখন গুড মর্নিং আর নেই, নুন হয়ে গেছে, বাট ঠিক আছে, ব্লগটা স্টার্ট করলাম যখন গুড মর্নিং বলেই করি। আজকে না একটা জায়গায় বেরোনোর প্ল্যান আছে, আর আমি এখন 2 দিন ভ্লগ দিইনি। কারণ হচ্ছে মানে কালকে দিনই আর আজকে দিনই। কারণটা হচ্ছে এরপর দারুণ দারুণ ভ্লগ আসতে চলেছে আমার চ্যানেলে, খুব ভালো ভালো ভ্লগ। তো সেগুলোর মানে দেবো, সেগুলো ভালো করে। আর এই 2 দিন সত্যি কথা বলতে দিদিনের শরীরটা তোমরা সবাই জানো খুব বেশি খারাপ ছিল। তো ওই জন্য আমার মানে আমি আর ভ্লগ করবো আলাদা করে সেই টাইমটাও হয়নি। আর সত্যি কথা বলতে বাড়ির কারো শরীর খারাপ থাকলে তার ইচ্ছাটাও হয় না। আর আমি তো প্রফেশনাল ব্লগার নই, মানে তো আমার মতো ওই ব্যাপারটা এখন আসেনি যে যাই হবে আমি ব্লগ করতে পারবো। এই ব্যাপারটা আমার মধ্যে এখন আসেনি। আমি জানি না কবে আসবো, হোপফুলি তাড়াতাড়ি আসবো, যত তাড়াতাড়ি আসবো তত ভালো। মানে যাই হোক, চান ফান করে নিয়েছি। এবার আমি ওপরে এসে একটা ড্রেস বার করতে, কারণ বিকালে একটা জায়গায় যাওয়ার আছে। তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো কোথায় যাব, আর সাসপেন্স রাখতে পারছি না আমি। 108 শিব মন্দির যাচ্ছি আজকে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল 108 শিব মন্দির যেতে। আমি এই রিসেন্টলি গেছিলাম একদিন বাপির সাথে, কিন্তু তখন আমি এরকম ডেলি ব্লগিং করতাম না, ওই জন্য আর দেখানো হয়নি তখন। তো আর অনেক দিন ধরে মনটা টানছিল যে 108 শিব মন্দির যাবো, 108 শিব মন্দির যাবো। ফাইনালি আজকে যাওয়া হচ্ছে। তো এখন বেজে গেছে অলমোস্ট 1টা মতো। নিচে যাবো, লাঞ্চ করবো, খুব খিদে লেগেছে। তারপর ওই 4টে-5টে নাগাদ বেরোবো, কারণ আমাদের বাড়ি থেকে ওটা খুব একটা কাছেও নয়। তো গিয়ে তাড়াতাড়ি ফেরারও একটা ব্যাপার আছে, যেহেতু 2টো মেয়ে যাবো, তো গিয়ে একটু তাড়াতাড়ি ফেরারও ব্যাপার আছে। ওই জন্য একটুখানি তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো। আর বাসেই যাবো মেবি, হ্যাঁ বাসেই যাবো, কারণ অত দূরে তো টোটো যায় না। টোটো গেলে টোটোই যাবো, জানি না যাতেই যাবো তোমরা দেখতে পাবে। তো আই হোপ আজকের ব্লগটা খুব খুব ভালো হবে, কারণ হচ্ছে আমরা যাবো হচ্ছে 108 শিব মন্দির। আর ঠাকুরের জায়গা দেখতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। তো যাদের বেশি ভালো লাগে তারা দেখেও জানিও। আর আমি চেষ্টা করব পুরো মন্দিরটা ভালো করে একটা টোটাল ভিউ দিয়ে দেওয়ার, যাতে তোমরা যারা বর্ধমানের বাইরে আসো যাতে দেখতে পারো মন্দিরটা ভালো করে। 108 শিব মন্দির অনেকেই হয়তো গেছো, অনেকেই হয়তো যাওনি। যারা যাওনি তাদের জন্য, যারা গেছো তারা আরেকবার দেখে নেবে। ঠিক আছে, অনেক কথা বলে দিয়েছি, আমি এবার নিয়ে যাচ্ছি নিচে। কারণ আমার যেগুলো বার করার ছিল, যা জামা আলমারিতে রাখার ছিল সেগুলো হয়ে যায়। আর হ্যাঁ, আমি যেহেতু আর দুদিন দুদিন পরেই যাচ্ছি, আমাদের একটা ট্রিপ আছে, কলেজ থেকে যাব। কলেজ থেকে একটা ট্রিপ আছে, ফার্স্ট টাইম লাইফে বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে একা একা যাব। তো সেই জন্যে ওটা নিয়ে আমি খুব এক্সাইটেড আছি। তো ওই জন্য প্যাকিং ফ্যাকিং সব করার আছে, ওগুলো সব সন্ধ্যেবেলা এসে করবো, হাফ করে রেখেছি। বাকিগুলো সব সন্ধ্যেবেলা এসে করবো। এখন আপাতত এইটাই যাওয়ার কথা আছে, যাই নিচে যাই, তাড়াতাড়ি খাই দিয়ে রেডিটাও তো হতে হবে। আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, আর রেডি হতে হতে বেশ খানিকটা লেটই হয়ে গেল। কারণ বেরোনোর কথা তো আছে 4:30, আর এখন বেজে গেছে অলমোস্ট 3:30। অলমোস্ট না, 3:30ই বাজে। তো আমি এতক্ষণ আসলাম রেডি হতে, আর একটু তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান করছি, কারণ বললামই না একটু তাড়াতাড়ি ফিরবো, ওই জন্য তাড়াতাড়ি যেতে হবে। তো আমার চুল ডিট্যাঙ্গেল করা হয়ে গেছে, চলে এলাম। জানলার সামনে দাঁড়িয়ে আমি চোখ খুলে কথা বলতে পারছি, আমি বাইরে কী করে বেরোবো এখন। যাই হোক, এখনও বেরোতে প্রায় 1 ঘন্টা মতো দেরি আছে। আমার রেডি হতে 1 ঘন্টা তো লাগবে না, কিন্তু গেট রেডি নিয়ে ভিডিও শ্যুট করতে হবে, ওই জন্য তো একটু টাইম লাগবে। ওই জন্য আমার রেডি হতে এখন একটু টাইম লাগবে, বাট ঠিক আছে, আমি টাইমেই হয়ে যাবো আশা করছি। আমি ভাবছি একটা ব্যাগ নিয়ে নেবো, ব্যাগে কানেরটা জাস্ট ভরে নেবো, কারণ কানেরটা একটু ভারী, তো তাই এতটা ভরে যাবো অসুবিধা হবে। আর নিচে গিয়ে ফাটাফাট চুলটা বেঁধে নিয়ে, আমি জানি না ওখানে গিয়ে আমি চুলটা ছেড়ে দেবো আর বেঁধে রাখবো, কারণ আমার চুলটা ভিজে আছে, শ্যাম্পু করেছিলাম। যাই করবো হবে, দেখা যাবে। আর রোদ্রের জন্য আমার খুব বিরক্ত লাগছে, আর চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোনো, এবার কখন আসে সেটাই দেখার। বেরিয়ে গেলাম আমি, আর আজকে একদম ঠিক টাইমে এসে। ওর আজকে আমার ব্লগে আসার ইচ্ছা নেই, তাই পাশে একটু আগে আগে হাঁটছে। ঠিক আছে, ওর ফালতু মিথ্যা কথা বলছে, আমি নিজে ব্লগ করছি, তো আমার আসার ইচ্ছা নেই, ও তো এই শুরু করলো ব্লগটা। ঠিক আছে, আমরা এখন বেরোলাম, দেখি কি পাই। টোটো পেলে টোটো, বাস পেলে বাস। টোটোই পেয়ে গেলাম, বাসের আগে টোটোটাই চলে দিচ্ছে, তাই টোটো করেই যাচ্ছি। চলে এসেছি আমরা অলমোস্ট। আর নবাবহাটে মুখটা নামে একটুখানি হাঁটা, সামনেই মন্দিরটা। চলে এসেছি আমরা ভিতরে যাবো, আর ভিতরটা ফার্স্টে রাখতে ওখানে জমা দিতে হয়, কিছু একটা টিকিট প্রাইস এটাই চলে যাবে।
হালকা হয়ে গেছে, আর একটু পায়ে রোদ লাগছে না, আমার পায়ে গরম লাগছে, একটু ছ্যাঁকা টাইপের লাগছে, বাট ঠিক আছে। আর আমি আজ চেষ্টা করবো পুরো 108টা মন্দিরই তোমাদেরকে ঘুরিয়ে দেখানো। 108টি শিব মন্দির তো আমি তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাবোই, কিন্তু তার সাথে আমি দেবো কিছু জানা অজানা তথ্য এই মন্দিরের ব্যাপারে। জানা এবং অজানা এই কারণেই বললাম, কারণ অনেকেরই হয়তো সেগুলো জানা, অনেকেরই হয়তো অজানা। বলতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেগুলো মার্জনা করো সবাই, কারণ আমিও এগুলো সব ইন্টারনেট আর বই থেকেই জানতে পেরেছি, কিন্তু আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি এই তথ্যগুলো সঠিক কিনা জানার এবং তোমাদেরকে সঠিক তথ্য প্রদান করার। প্রত্যেকটি মন্দিরই কিন্তু বাংলার প্রাকৃতিক দৃশ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। যতদূর আমি জানি ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবঙ্গে 108টি শিব মন্দির কিন্তু দুটি উপস্থিত রয়েছে। তার মধ্যে একটি হলো পূর্ব বর্ধমানের অম্বিকা কাল্লা মন্দির, এখানে 108টি শিব মন্দির রয়েছে, এবং অপরটি হলো যেটাই আমি গেছিলাম নবাবহাটের 108 শিব মন্দির। তবে এই দুটো মন্দিরের মধ্যে কিন্তু একটি বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায়। অম্বিকা কাল্লার মন্দিরটি সমকেন্দ্রিক বৃত্তের সমন্বয়ে বৃত্তাকার আকারে সাজানো রয়েছে, অর্থাৎ বাইরের বৃত্তটি 74টি 74 মন্দির নিয়ে গঠিত এবং ভিতরের বৃত্তটি 34 মানে 34টি মন্দির নিয়ে গঠিত। এইভাবে টোটাল 108টি তৈরি করে, মানে এইভাবেই 108টি মন্দির বৃত্তাকারে ওখানে উপস্থিত আছে। অর্থাৎ কাল্লার মন্দিরে মন্দিরগুলো অ্যারেঞ্জ করা আছে সার্কুলার ফরমেশনে। কিন্তু যেখানে আমি গেছিলাম বর্ধমানের নবাবহাট এলাকায় অবস্থিত 108টি শিব মন্দির, এখানে সমস্ত শিব মন্দির আয়তক্ষেত্রাকার বিন্যাসে সাজানো আছে, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার শেপে পুরো মন্দিরটা অ্যারেঞ্জ করা হয়েছিল। পুরো মন্দিরে 108 শিব মন্দির হলো, এখানে কিন্তু আমরা একটা ভিজিবল ডিফারেন্স দেখতে পেলাম সবাই। ভিজিবল ডিফারেন্স বলতে আমি কিন্তু শুধু মন্দিরের ফরমেশনের কথাই বলতে চেয়েছি, কোনো রকম মহাদেবকে নিয়ে আমি কোনো রকম কথা বলিনি এখানে। এরপর আমি তোমাদেরকে বলবো এই 108টি শিব মন্দির কোথা থেকে ইন্সপায়ার হয়ে বানানো। বোথ দ্য 108 টেম্পলস হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই দ্য 108 বিটস অফ রোজারি অর বাই দ্য 108 রুদ্রাক্ষের নেকলেস। অর্থাৎ উভয় 108টি মন্দির কিন্তু একটি জপমালার 108টি প্রতি বা রুদ্রাক্ষ নেকলেসের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। অর্থাৎ আমরা সবাই কিন্তু জানি মহাদেবের গলায় 108 রুদ্রাক্ষের মালা থাকে, সেখান থেকে এই মন্দিরটি ইন্সপায়ার হয়ে বানানো। এই কনসেপ্টটি কে কে জানতে আর কে কে জানতে না আমাকে ডেফিনেটলি জানিও এখনই কমেন্ট করে। মন্দিরের স্ট্রাকচার নিয়ে অনেক কথাই তো বললাম এতক্ষণ, এরপর পালা আসছে এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1788 সালে 1788-এ বর্ধমানের রাজপরিবারের রাজা তিলকচন্দ্র বাহাদুরের স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী এই মন্দির নির্মিত করেছিলেন। 1788-এ প্রতিষ্ঠিত হয়েছে মানে বুঝতেই পারছো বহু বছর আগের। আবার এটি 1965 সালে 1965-এ বিড়লা জনকল্যাণ ট্রাস্ট কর্তৃক এটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত মন্দিরগুলো পুরো ভেঙে পড়ার পর্যায়ে ছিল। মন্দিরের প্রবেশদ্বারের ঠিক বাঁ দিকে লেফট সাইডে কিন্তু মার্বেলের ফলকে পুনরুদ্ধারের কথা উল্লেখ আছে। অদ্ভুতভাবে এখানে ফলকটিতে আরও উল্লেখ আছে এখানে 108টি না 109টি মন্দির আছে। বর্তমানে মন্দির কমপ্লেক্সটি 108 শিব মন্দির ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে, যারা মন্দিরে আসা ভক্তদের জন্য একটি গেস্ট হাউস নির্মাণেরও উদ্যোগ নিয়েছে। 2013 সালে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর একটি তহবিল মন্দির কমপ্লেক্সের সামনে একটি পার্কিং লট নির্মাণের জন্য নেতৃত্ব নেয়। কমপ্লেক্সটির পাশে পিকনিক স্পট নির্মাণের পাশাপাশি কমপ্লেক্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তহবিল ব্যবহারও করা হয়েছিল। দুঃখজনকভাবে বছরের পর বছর ধরে অবৈজ্ঞানিক পুনরুদ্ধার মন্দিরগুলির করুণা, সৌন্দর্য এবং প্রাচীনত্ব কেড়ে নিয়েছে। আজ নবাবহাটের এই 108 শিব মন্দির বর্ধমান টাউনের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং দূর দূরান্ত থেকে ভক্তদের আকর্ষণ করেন। দূর দূর থেকে মানুষ আসেন শুধুমাত্র মহাদেবকে দর্শন করার জন্যে। মন্দিরে প্রবেশ করার জন্য দুটি গেটের সুবিধা থাকলেও কিন্তু পশ্চিম দিকের গেটটি দিয়ে ঢোকা হয় এবং পূর্ব দিকের গেটটি কিন্তু সবসময় তালা চাবি দিয়েই রাখা হয়। পার্কিং লট অপারেটিং গেটের সামনে এবং নামমাত্র অর্থ প্রদানের জন্য জুতো গেটের পাশে রেখে দেওয়া যেতে পারে। এই স্থানটির মধ্যে 108টি মন্দির কিন্তু রয়েছে দুটো বড় পুকুরকে কেন্দ্র করে। মন্দিরে ঘুরতে ঘুরতে কিন্তু সাদা এবং কালো ষাঁড় অর্থাৎ নন্দী এবং ভৃঙ্গি তোমাদের দৃষ্টি আকর্ষণ একবার না একবার হলে করবেই। সবশেষে এটাই বলতে পারি, মন্দির গিয়ে ভগবান দর্শন করতে সবারই ভালো লাগে আমাদের, কিন্তু সেই ভগবানের মন্দিরের সাথে জুড়ে থাকা কিছু কিছু ছোট ছোট ইতিহাস শুনতে কারই না ভালো লাগে, সেগুলোই আমি আজকে তোমাদেরকে ছোট ছোট করে বলার চেষ্টা করলাম।
মন্দিরের সম্বন্ধে একটা কথা না বলে কিন্তু পারছি না, মন্দিরটি প্রচণ্ড বেশি পরিষ্কার, মানে একটা জায়গাতেও নোংরা দেখতে পাবে না তোমরা। অর্থাৎ মেনটেনেন্সটা হাই লেভেলেরই করা হয় এখানে। আর এই যে নন্দীভিঙ্গির কথা বলছিলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। মন্দিরের ভেতরে দুটো পুকুর থাকার সাথে সাথে ভীষণ সুন্দর সুন্দর বাগান রয়েছে, আর সেখানে দারুণ দারুণ গাছ রয়েছে। আর সেই গাছের ছায়াতে দুপুরের চড়া রোদে গেলেও তোমাদের কিচ্ছু মনে হবে না, মনে হবে একদম শান্তির একটা জায়গাতে বসে আছি। জানি আমি যদিও মন্দির মানি শান্তি, এত জোর দিয়ে কথাটা বলতে পারছি কারণ আমি নিজেও যখন গেছিলাম চড়া রোদের মধ্যেই গেছিলাম, কিন্তু এতটুকু কষ্ট তো হয়নি। মনে হচ্ছিল বাড়ি আসবো না, আরও কিছুক্ষণ টাইম এখানে কাটিয়ে যাই। মন্দিরের সম্বন্ধে সমস্ত জানা অজানা তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম, আর গোটা মন্দির তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখানোরও চেষ্টা করলাম। বর্ধমানে যে সমস্ত ঐতিহ্যবাহী মন্দির রয়েছে তার মধ্যে কিন্তু 108 শিব মন্দির একটি অন্যতম বৈশিষ্ট্য। যারা এখনও এখানে কোনো দিন যাওনি তাদের উদ্দেশ্যে বলবো, পারলে একবার ঘুরে এসো। আমার জানা সমস্ত খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যে তথ্যগুলোর কথা আমি বললাম সেগুলো বাদ দিয়েও যদি কেউ কোনো তথ্য এই মন্দিরের ব্যাপারে জেনে থাকো তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। আমি আমার এবং সমস্ত ভিউয়ার্সরা সেটা পড়তে খুবই বেশি পছন্দ করব। এটাই ছিল 108 শিব মন্দিরের একটা ছোট্ট সুন্দর ট্যুর। তোমাদের কেমন লাগলো জানাতে একদমই কিন্তু ভুলো না। আমি তো একটা মন্দিরে ভালো করে গ্লিমস দেওয়ার চেষ্টা করছি, প্রত্যেকটা তো দেখানো সম্ভব না, প্রত্যেকটা মন্দিরের মহাদেবকে, তাহলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। তোমাদের হয়তো জানি না দেখতে কারো কারো ভালো লাগবে, কারো কারো ভালো নাও লাগতে পারে, তাই আমি ছোটো ছোটো গ্লিমস দিয়ে দিচ্ছি। আর সবকটা ভেতর থেকে নানাগুলো পছন্দ না, বাইরে থেকে আমি পুরো সবকটাই দেখে দিচ্ছি, মানে 108টাই। মোটামুটি কয়েকটা ঘোরা হলো, আর আমাদের ভিডিও নিতে নিতে এত দেরি হয়ে যেত, মানে এখন আমরা কয়েকটা ওইখান থেকে স্টার্ট করেছিলাম, সরে আমি ভুলবো আঙুল দেখে ফেলেছি, ওইখান থেকে স্টার্ট করেছি, আমি এইটুকু এসেছি। এখনও এতটা না, যতটা ঘুরেছি তার থেকে এখনও অনেকটা বেশি বাকি। জানি না কতক্ষণ হবে, কারণ ভিডিও করছি, ফটো তুলছি, তো ওইসব করতে করতে অনেকটা লেটে ঘুরছি। কিন্তু বাপির সাথে যখন এসেছিলাম বোধহয় 15 মিনিটই পুরোটা ঘোরা হয়ে গেছিলো, কিন্তু এখন তো বোধহয় এখানেই আমাদের 15 মিনিট হয়ে গেল। অনেক কটা ঘুরলাম আর এখন অনেক কটা ঘোরা বাকি আছে ওই দিকটাতে। আর ওই জায়গাগুলো একটু বেশি ভিড়ও আছে। আমি ভেবেছিলাম আমাদের ইউজুয়ালি এই টাইমটা ফাঁকা ফাঁকাই থাকবে, যাতে আমি ভালো করে একটু ব্লগ বানাতে পারবো, কিন্তু না ভিড়ই আছে। না ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সবাই দেখছে এটাই যা। আমি এখন এসে বসে আছি নন্দীর ভিঙ্গির পাশে, আর এত রোদ এত গরম, বাট একটা ঠাকুরের জায়গায় এলে না মানে মনটা এমনিই খুব বেশি ভালো হয়ে যায়, মানে মনে হয় বসেই থাকি বসেই থাকি। আমার তো স্পেশালি মানে এমনি কোনো জায়গায় যাওয়ার থেকে আমার যদি এরকম কোনো রিলিজিয়াস প্লেসে আসে, সেটা যে কোনো কিছু হোক, আমার খুব ভালো লাগে, মনটা এত শান্তি লাগে, মনে হয় বসেই থাকে বসেই থাকে। আমি কবে থেকে সেই প্ল্যান করছি এখানে আসবো এখানে আসবো, কিন্তু আমাদের আরও অনেক কটা প্ল্যান আছে, অনেক কটা মন্দির ভালো ভালো যাওয়ার, তো সেগুলো সবই আসবে ব্লগ। আর মানে এত গরমের মতো রোদ লাগছে না, কোনো রকম কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে এখানে বসে আছি বসেই থাকো চুপচাপ। আমাদের পুরো রাউন্ড করে ঘোরা হয়ে গেছে। এবার একটা মন্দির, শুধু মেন মন্দিরটা, মেন মানে সবকটাই আসল মন্দির, বাট যেখানে ঠাকুর মশাই থাকেন আর কি, ওখানটাতে আমাদের একবার যেতে হবে। কিন্তু এখানটাতে মনে হলো একটু বসি, আর এত ভালো লাগছে, গাছের নিচে এত কটা মন্দির চোখের সামনে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। এখান থেকে উঠতে আর ইচ্ছে করছে না। আমি জানি না আমার পায়ে সার্জারি কী হলো, একদম লাল হয়ে পুরো ফুলে গেছে পাটা, কিছু একটা ঢুকেছে মেয়েদিকে, কিছু একটা কামড়ে দিয়েছে। যাই না, অনেক দেখার চেষ্টা করলো কিন্তু বুঝতে পারলো না কি কামড়েছিল কি ঢুকেছে। যাই হোক, আমার কোনো জায়গাতে গেলে এরকম ছোটোখাটো কিছু হতেই থাকে, লেগেই থাকে কিছু ছোটোখাটো এরকম। ঠিক আছে, পাটা একটুখানি ফুটেছে, ঠিক আছে আমাদের হয়ে গেছে মোস্টলি। আর একটুখানি থাকি দিয়ে তারপর আমরা বেরোবো এখান থেকে।
অনেকক্ষণ ফাইনালি থাকার পর, অনেকক্ষণ বসার পর এবার বেরিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে বললামই না এটা একটুখানি দূরে, তো রাত্রি হয়ে গেলে বাস টোটো দুটোই পেতে খুব প্রবলেম হবে। আসার সময় খুব ইজিলি পেয়ে গেছিলাম, আর যাওয়ার সময় এখানে একবার ছোট্ট করে পুজো দিয়ে দিলাম, প্রণাম করে নিলাম ভালো করে। প্রত্যেকটা মন্দিরই যদিও করেছি প্রণাম, বাট এখানে ভালো করে এখানে পুরোহিত মশাই আছে, তো ভালোভাবে হয়ে গেল, এটা বেরোচ্ছি। আর ওখানে আমাদের জুতোটা আছে, জুতোটা ফার্স্টে নেবো, তারপর বেরোবো। কোনটা তোর কাছে তো? চ ব্যাগে আছে কোনটা বার কোনটা। কত টাকা ভাই? নিয়ে নিলাম দোকান থেকে কুপন দিয়ে, এবার আমরা বেরোচ্ছি। এই দিকে যাওয়া যাবে না রে, ঘুরে যাবি? ঘুরে যাবো কেন, মাছ দিয়ে বেরিয়ে চলে যাবো। এবার পার্বতী আছে একটা এই যে লাস্ট একটা মূর্তি, এখান থেকে বেরোনোর আগে চোখে পড়লো তাই দেখিয়ে দিলাম। কিছু খাবো ঠিক করে তো আজকে আসিনি, কিন্তু আমি আজকে বাড়িতে কিছু খেয়েও আসিনি সেরকম। একটু হালকা হালকা খেতে পেয়েছি, হয়তো আইসক্রিম বা ফুচকা খেতে পারি। আমি কিনেছি আইসক্রিম। ফুচকা টুচকা খেয়ে আমাদের সব কমপ্লিট হয়ে গেল, মানে আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম, আর এই যে আইসক্রিম ওই থেকে একটু ওই থেকে একটু আমাকে খেতে হলো। আমি অত বেশি খেতে পারি ফুচকা না, আবার আমাকে তুলে দিয়েছে। এখানে একটু 10 টাকার ফুচকা খেতে পারি না। এখানে যদি 10 টাকার ফুচকা অনেক দিল, বেশি খেতে পারছি না আমি এখন আর। যাই হোক, এই যে কোল্ড ড্রিঙ্কসটা আছে, কোল্ড ড্রিঙ্কসটা আমি খাবো। আর এরপর দেখি বাস পাই না টোটো পাই, দিয়ে বাড়ি যাবো, কারণ এমনি অল্প অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর ওর বাড়ি গিয়ে কিছু কাজ আছে, তোকে করতে যেতে হবে। আমার কিছু নেই, আমি ওর ফ্রি থাকবো। বাড়ি চলে এসেছি, আর একবার বসলাম বইগুলো নিয়ে, আর মাথাটা এত ধরে গেছে, এত ধরে গেছে, আমি জানি না কেন কি হলো। একটু প্রবলেম আমার এমনিই হচ্ছে, কদিন ধরে কিচ্ছু খেতে পারছি না। তোমাদেরকে তো বললামই ওবেলায় যে ভাত খেতে পারিনি, ওখানে যে ফুচকা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম কিচ্ছু খেতে পারিনি। মানে আমি এমনি অল্প খাই, আমি খুব একটা খাই না বেশি, কিন্তু তাও যা খাই সেটারও আর হাফ খেতে পারছি না। এখন জানি না কি প্রবলেম হচ্ছে, তার মধ্যে মাথাটা ধরে গেছে, শরীরটা ভীষণ উইক লাগছে। ওই জন্যে বাড়ি এসি আর বাড়ি এসি যদিও এই ব্লগটাই করছি আমি, জাস্ট ফ্রেশ হই। এখন একটুখানি বসে থাকি, একটু রেস্ট নিই, ভেবেছিলাম কটা এডিটিং আছে করে নেবো, কিন্তু মনে হচ্ছে না এখন আর পারবো বলে। বাট দেখি যদি কষ্ট করে হয় একটুখানি করে নিই, কারণ করতে তো আমাকেই হবে। তো করে নিলাম এডিটিংগুলো, কী করবো ফেলে রেখে আর, কারণ করতে তো আমাকেই হবে। যাই হোক, এখন আর একটুখানি বসি, একটুখানি ঠান্ডা জল টল খাই। মাথাটা এখনও পুরো ধরে আছে, পুরো ধরে আছে মাথা। কালকে রাতে শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো বলে ব্লগটা এন্ড করা হয়নি, তাই আজকে সকালে উঠে বাই, স্টে কানেক্টেড, স্টে পজিটিভ অ্যান্ড স্টে ব্লেসড, বাই। একটা কথা তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, আমি এর আগেই ব্লগটা এন্ড করে দিয়েছি। এই ভিডিওটা এডিট করতে আমার যতটা এফার্ট লেগেছে, আমার আজ অবধি ইউটিউবে কোনো ভিডিও এডিট করতে এত এফার্ট লাগেনি যতটা এফার্ট আমি এই ভিডিওটাতে দিয়েছি। আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই ভেবেছিলাম ফোনেই এডিট করে নেবো ভিডিওটা, কিন্তু ফাইলগুলো 8K-তে রেকর্ড করেছিলাম, তো ফোনে কোনোভাবেই সেটা রেন্ডার হচ্ছিল না, কোনোভাবেই প্রসেস হচ্ছিল না ভিডিওটা। ফোনটা পুরো ল্যাগ করছিল, হ্যাং হয়ে যাচ্ছিলো। সমস্ত ফাইল ল্যাপটপে ট্রান্সফার করে এতক্ষণে এডিটিংটা আমার কমপ্লিট হলো। খুব বেশি এফর্ট দিয়েছে এই ভিডিওটা। তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা আমাকে ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে, যে এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লেগেছে। এর পার্টটা দিয়ে দেবো। আর ভিডিওটা ব্লগটা শেষই আমি করে দিয়েছিলাম, বাট ভাবলাম এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করলে কেমন একটা লাগছিল, তার জন্য আরবার ভিডিওটা শুরু করে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে ডেফিনেটলি জানিও, তাহলেই আমার কষ্ট করাটা একদম সার্থক হবে।